হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, ঠিক আছে? তাহলে আমি অনেক ইনফরমেশন দিচ্ছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো সকলকে আরেকবার ওয়েলকাম। কলকাতা পুলিশ কনস্টেবল পদে জয়েন করতে চলেছো কয়েকদিন পরই। অলরেডি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। তো আজকে আমি আমার জীবনের যে লড়াইটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একজন সেলসম্যান থেকে একজন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর কীভাবে হয়েছি, কতটা আমাকে স্ট্রাগল করতে হয়েছে, তো সেটা আমি শেয়ার করব। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তো কাইন্ডলি রিকোয়েস্ট করব সকলকে একটু কষ্ট করে শুনবে, তাহলে আশা করি তোমাদেরও কিছুটা হলেও হেল্প হবে, তোমরা অনেকটা মোটিভেট হবে যে কাজ করেও চাকরি পাওয়া যায়। তো দেখো, আজকে আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে ট্রেনিং করছি। এর আগে WEP কনস্টেবলে ট্রেনিং করেছি। তাছাড়া আমি SSC GD কনস্টেবলে 2বার কোয়ালিফাই করেছি। WEP SIটা থেকে ফাইনাল মেরিট লিস্ট আমি কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু মেন এক্সাম দেওয়ার পর ইন্টারভিউ দিয়েছিলাম, অল্প একটু নাম্বারের জন্য বাদ গিয়েছি। তো এত কিছু কী করে সম্ভব হলো? অবশ্যই মানুষের মধ্যে অদম্য সাহস, জেদ থাকলে সমস্ত কিছুই সম্ভব হয়, ঠিক আছে? তো চলো আমি প্রথম থেকে শুরু করছি, একটু তাড়াতাড়ি বলবো। 2010 সালে মাধ্যমিক পাস করি, 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আর পড়াশোনা আমি করিনি। হয়তো এবার ভাববে যে তাহলে আমি SI চাকরি কী করে পেলাম, যেহেতু গ্র্যাজুয়েশনের চাকরি। না, আমি গ্র্যাজুয়েশন পরে করেছি, কিন্তু ওপেন থেকে করেছিলাম। তো দেখো, 2012 সালের পর আমি আর পড়াশোনা করিনি। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি কাজে যুক্ত হয়েছিলাম। আমি প্রথম দুটো কাজে যুক্ত হয়েছিলাম, একটা হচ্ছে গেঞ্জি ফ্যাক্টরিতে কলকাতার, আর একটা হচ্ছে হোটেলে, ধুলাগড় হোটেলে। সেটা বলে দিলাম, ধুলাগড় হোটেলে যুক্ত হয়েছিলাম কাজে। কিন্তু সেই সমস্ত কাজগুলি আমার মনের মতো হয়নি, আমি স্যাটিসফাইড ছিলাম না, তাই আমি ছেড়ে চলে এসেছি। তার কারণ ধুলাগড় হোটেলে আমাকে মাইনে দিয়েছিল 1800 টাকা, হাউসকিপারের কাজে ঢুকেছিলাম। আর গেঞ্জি ফ্যাক্টরিতে ঢুকেছিলাম, সেটা আমাকে 6000 টাকা মতো দিয়েছিল, আমি ঠিক মনে নেই, আমার বেশি দিন করিও নি, আমি ছেড়ে চলে এসেছিলাম। তো তারপর আমি বেশ কয়েক মাস বাড়িতেই ছিলাম। তারপরে হঠাৎই আমি কি হলো বুঝতে পারলাম না, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে গেলাম 2013 সালে। 2 বছরের কোর্স, বেশ খুব আনন্দের সাথে করলাম। টেকনিক্যাল লাইনে পড়াশুনো, আমি হয়তো চাকরি পেয়ে যাব এই আশায়। সবাই বলে না যে এই লাইনে কোনো কিছুই নেই, টেকনিক্যাল লাইনে ভর্তি হওয়া তাহলে চাকরি পাবে। তো সেইটাও আমি দেখেছি, কিন্তু সেই ধারণাটা সবার ভুল। এখন প্রত্যেকটা লাইনে কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে, ঠিক আছে? তো আমি 2015 সাল পর্যন্ত 2 বছর টেকনিক্যাল লাইনে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করলাম। তারপর তাও বলি যে কোন কলেজ থেকে করেছিলাম, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। কিন্তু আমি সেইভাবে প্লেসমেন্ট পাইনি, দুঃখের বিষয়। আমাদের যে প্লেসমেন্টগুলো দিয়েছিল সেটা ঠিকঠাক ছিল না। তারপর সেই কলেজ থেকেই আমাদেরকে আবার পুনে পাঠিয়েছিল। পুনেতে ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু একটা শিল্পাঞ্চল পুনে, সেখানে অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত বলা যায়। তো সেখানে গিয়েও আমি কাজ পাইনি, আমাদের কলেজ থেকে কাজ সেইভাবে দিতে পারিনি। তো সেখানে টাকা ডিমান্ড করেছিল, টাকা দিলে হয়তো চাকরি কোনো একটা কাজ পেয়ে যেতাম। তো আমি টাকা দিইনি, অনেকেই টাকা দেয়নি, আমরা অনেকজন ছিলাম, বেশ 15-20 দিন মতো আমরা ছিলাম, নিজের টাকায় খেয়েছি, থেকেছি, কোনো কাজ পাইনি। জাস্ট রেফারেন্স চেয়েছে, যদি কোনো রেফারেন্স থাকতো তাহলে হয়তো কোনো একটা কাজ পেতাম। নিজেরাও অনেক চেষ্টা করেছি, এখানে ওখানে অনেক বহু দূর গিয়েছি, কিন্তু কোনো কিছু পাইনি, বাধ্য হয়ে আবার ফিরে আসতে হয়েছে। তারপর 2015 সালের পর থেকে প্রায় হতাশ হয়ে বাড়িতেই ছিলাম। কি করব, কিছু না ভেবেই একটা সেলসম্যানের কাজে যুক্ত হয়ে যাই, যেহেতু টাকা পয়সারও দরকার, বাড়িতে বসে থেকেও ভালো লাগছে না। তো এই কাটোয়াতে, আমাদের নিকটবর্তী একটা শহর কাটোয়াতে, একটা সেলসম্যানের কাজে যুক্ত হয়। তো সেলসম্যানের কাজটা ভালোই করতাম, তবে সেলসম্যানের কাজ বহুত কঠিন, সেলসের কাজ। তো আমি কি সেলস করতাম, সে প্রত্যেক বাড়ি বাড়ি যেতাম, অর্থাৎ বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামের দিকে যেতাম, যারা একটু ধনী, টাকা বেশি, পয়সাওয়ালা মানুষ, তাদের বাড়ি যেতাম এবং তাদেরকে কনভিন্স করে বিভিন্ন প্রোডাক্ট সেল করতাম। এবার কি প্রোডাক্ট সেল করতাম সেটা বলে দিই।
কুচিনা কোম্পানি নাম শুনেছো, কেন্ট কোম্পানি নাম শুনেছো, কেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার, কুচিনা কিচেন চিমনি, বুঝতেই পারছো তাহলে কী সেল করতাম, অর্থাৎ কিচেন অ্যাপ্লায়েন্সেস যেগুলো, অর্থাৎ কিচেনে যাবতীয় যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেগুলো আমি সেল করতাম। তো বেশ ভালোই কাজ করতাম, বেশ ভালো পপুলার হয়ে গিয়েছিলাম। আমি যেখানে কাজ করতাম একটা ডিস্ট্রিবিউটরের আন্ডারে, অর্থাৎ একটা দোকান বলতে পারো, তার আন্ডারে আমি কাজ করতাম। মাইনে কত পেতাম সেটা শুনলে হয়তো তোমাদের বিশ্বাস হবে না। আমি প্রথম 3,000 টাকা মাইনেতে ঢুকেছিলাম, আর মিনিমাম 4টে সেল করতে হবে মাসে, তবে আমি 1500 টাকা কমিশন পাবো। অর্থাৎ আমাকে মাসে 4,500 টাকা পেতে হলে আমাকে মিনিমাম 4টে সেল করতে হতো। তো বহু স্ট্রাগল করেছি সেলসম্যানের কাজে, প্রায় কয়েক বছর করেছি এবং বেশ পপুলার হয়ে গেছিলাম। আর 2017 সালে আমি নিজের ইনসেন্টিভ এবং কমিশনের টাকায় আমি নিজের একটা ফোন কিনেছিলাম, আসুস ম্যাক্স প্রো 1, যেটা তখন প্রথম দাম ছিল বোধহয় 13,000 টাকা মতো। তো সেটা আমি পুরোপুরি নিজের কমিশন আর ইনসেন্টিভের টাকায় কিনেছিলাম। 2017 সালে সেপ্টেম্বর মাস কি অক্টোবর মাসে দুর্গাপূজা ছিল, তো তখন আমি সবথেকে হাইয়েস্ট সেল করেছিলাম। তো যতই কাজ করি না কিন্তু নিজের মন কিন্তু পড়ে থাকে সেখানে যেখানে একটা গভর্নমেন্ট জব পাওয়া যাবে। পড়াশোনা করতাম, টুকটাক পড়াশোনা করতাম, কিন্তু তাতে কিছুই হতো না, পরীক্ষায় পাস করতে পারতাম না। 2013 সাল থেকে আমি প্র্যাকটিস করছি পুলিশ লাইনে যাওয়ার জন্য। একবার আর্মিতে মাঠ করেছিলাম ক্লার্কশিপের জন্য, একবারই মাঠ পাস করেছিলাম। তারপর আমি মেডিকেলে আর কোয়ালিফাই করতে পারিনি। তারপর এসএসসি জিডি কনস্টেবলে 2বার কোয়ালিফাই করেছি, সম্ভবত 2018 সাল, তারপরে 2019 সাল কিংবা 2019 সালে হয়তো বেরিয়েছিল। তো প্রথমটাতে এসএসসি জিডি কনস্টেবলে কোয়ালিফাই করেছিলাম, কিন্তু পরীক্ষার নাম্বার কম ছিল বলে আমি আর মেডিকেলে যেতে পারিনি, যেহেতু ওদের কাট অফ প্রত্যেকটা স্টেপে পরিবর্তন হয়। আর তারপরে যেটাই এসএসসি জিডিতে কোয়ালিফাই করলাম সেটাতে আমি আর যাইনি। পরীক্ষায় পাস করেছিলাম, ভালো নাম্বারও পেয়েছিলাম, কিন্তু আমি আর মাঠে যাইনি, যেহেতু আমি তখন ডব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রভিশনালি সিলেক্টেড। তো আমি 2016 সাল থেকে সম্ভবত 2018 সাল পর্যন্ত আমি সেলসম্যানের কাজে যুক্ত ছিলাম। তারপরে আমি 2018 সালের শেষের দিকে আমি অন্য একটা কাজে যুক্ত হয়েছি, অর্থাৎ যেটা হলো আদিত্য বিড়লা কোম্পানির আন্ডারে মোর সুপার মার্কেট বলে একটা শপিং মল ছিল, সেখানে আমি যুক্ত হয়েছিলাম। তো সেই কাজটি হয়তো মাস 6 মতো করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম এই কারণেই যে 2019 সালে যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটাতে আমি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে গিয়েছিলাম। আশ্চর্যের বিষয় যে আমি পড়াশোনা করতাম, কিন্তু পড়াশোনা সেইভাবে হতো না, তাই আমি কোনো পরীক্ষায় পাস করতে পারছিলাম না। ঠিক আছে, 2018 সালে পরীক্ষা দিই ডব্লিউপি কনস্টেবল, পাস করতে পারিনি। মাঠ কমপ্লিট করেছিলাম কিন্তু মেন পরীক্ষা পাস করতে পারিনি। তারপর 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমিনারি, ভাবতে পারিনি যে প্রিলিমিনারি পরীক্ষা পাস করবে, এত খারাপ হয়েছিল। তারপরে যাক সৌভাগ্যবশত পাস করে যাই, এবং তারপরে কোনো রকমে কাজ করতে করতে আমি মাঠটাকে কমপ্লিট করি। তারপরে আমি বাধ্য হয়ে কাজ ছেড়ে দিই, কেননা আমাকে চাকরি পেতেই হবে। তারপর কাজ ছেড়ে দিয়ে আমি মাঠ কমপ্লিট করার পর আমি 2 মাস টাইম পেয়েছিলাম হাতে, 2 মাস পরেই পরীক্ষা ছিল, মেন পরীক্ষা। তো তারপর আমি কোচিং নিতে শুরু করি, কাটোয়াতে নূর স্যারের কাছে কোচিং নিয়েছিলাম 2 মাস। তো আমি কন্টিনিউ পড়াশোনা করতাম, কাজকর্ম সব ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে খাওয়া দাওয়া করতাম আর বাড়িতে ঘরে বসে পড়াশোনা করতাম। সকাল থেকে মোটামুটি কম করে হলে রাত্রি 2-2:30 পর্যন্ত পড়তাম। তো এত স্ট্রাগল করার পরেও আমি 2019 সালে ডব্লিউপি কোয়ালিফাই করতে পারিনি। মেন পরীক্ষা দিয়েছিলাম, মেন পরীক্ষা কোয়ালিফাই করেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছিলাম, কিন্তু মেন এক্সামে নাম্বার কম ছিল, তাই আমি পাস করতে পারিনি। ফাইনাল কাট অফ থেকে 0.65 নাম্বার কম ছিল। তো সেই হতাশা নিয়ে আমি আবার শুরু করেছিলাম। মানে সেই যেদিন রেজাল্ট বেরোয় আমি খুব কষ্ট পেয়েছিলাম, এবং মানে কী বলবো, খুব কষ্ট পেয়েছিলাম যে এত পরিশ্রম করে আমি এইটুকুর জন্য বাদ গেলাম। তো সেই হতাশা নিয়ে আমি আবার শুরু করেছিলাম, হাল কিন্তু আমি ছাড়িনি। আমার জেদ এমন ছিল যে আমাকে একটা চাকরি যেমন করে হোক পেতেই হবে, তার কারণ আমার মধ্যে ভালোভাবে আমি অনুভব করতে পারছিলাম বর্তমান সমাজের পরিস্থিতি। প্রচুর কিছু সহ্য করতে হয়েছে, পাড়া প্রতিবেশী বলো বা প্রচুর প্রেশার এসেছিলো, তবু সেগুলোকে আমি হতগ্রাহ্য করেছি, আমি কোনো রকম মাইন্ড করিনি। সেই সমস্ত কিছু নিয়ে আমি আবার শুরু করেছিলাম। সেই নূর স্যারের কাছে আমি আবার কোচিং নিয়েছিলাম। আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে গেছিলাম, যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এবার হয়তো চাকরিটা পাবো। তো তারপরেই পড়তেই যেহেতু ডব্লিউপি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট, ডব্লিউপিএসআই, কেপিএসআই সমস্ত কিছু পরপর, এই 3টে রিক্রুটমেন্ট পরপর পাবলিশড হয়েছিল। তো 2019টা তো পেলাম না, 2020তে আবার অ্যাপ্লিকেশন করলাম। তো অ্যাপ্লিকেশন করার পর আবার আমি প্রিলিমিনারি কোয়ালিফাই করলাম, পিএমটি পরীক্ষা কোয়ালিফাই করলাম।
তারপরে ফাইনাল পরীক্ষা কোয়ালিফাই করলাম, ইন্টারভিউ দিলাম, প্রফেশনালি সিলেক্টেড হলাম, অর্থাৎ আমি একজন WP কনস্টেবল হিসেবে সিলেক্টেড হয়েছিলাম। তারপরে আবার WPSI মেন পরীক্ষা দিয়ে এসেছি, মানে WPSI প্রিলিমিনারি দিয়েছি, পাস করেছি, মাঠ করলাম, মাঠ করার পর মেন এক্সাম দিলাম, মেন এক্সাম দেওয়ার পর কোয়ালিফাই করে আবার ইন্টারভিউ দিয়ে এলাম, তারপরে আবার KPSIটাও পরপর হয়ে গেল, KPSIর প্রিলি দিয়ে দিলাম, মাঠ PMT হয়ে গেল, মেন এক্সাম হয়ে গেল, ইন্টারভিউটা বাকি ছিল। তো কনস্টেবলে সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমি আর যেহেতু SSC GD কনস্টেবলে যাইনি, 2023 সালে জুন মাসে জয়েনিং করলাম, জয়েনিং করার পর ট্রেনিং চলছিল, জলপাইগুড়িতে ট্রেনিং করলাম, ট্রেনিং করার পর 4 মাস ট্রেনিং চলছিল, ট্রেনিং চলতে চলতে WPSIটার রেজাল্ট বেরোলো, কিন্তু যেহেতু আমি কোয়ালিফাই করতে পারিনি, অনেকটা নাম্বার কম ছিল, প্রায় 5-6 নম্বর, তখন আমি আরও হতাশ হয়ে গেছিলাম যে WPSIটা যখন পারলাম না, হয়তো KPটা আর হবে না, কলকাতা পুলিশ আরও কাট অফ বাড়বে, ভ্যাকেন্সি হয়তো কম ছিল, সেই হিসেবে বহু টেনশন চিন্তা নিয়ে মাথায় চলছে, ট্রেনিং চলছে, অতটা চিন্তা হয়নি যেহেতু একটা চাকরি পেয়ে গিয়েছিলাম সেই হিসেবে। তো তারপরেই একদিন হঠাৎ KPSI রেজাল্ট বেরোলো, মানে ট্রেনিং করতে করতেই আমি KPSI ইন্টারভিউ দিয়ে এলাম, তারপরেই 15 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিল, ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো একদিন তারপরেই হঠাৎ রেজাল্ট বেরোলো, আমি তো রেজাল্ট দেখিনি, বন্ধুরা দেখেছে, বন্ধুরা দেখেই আমাকে কংগ্র্যাচুলেশনস জানাচ্ছে। আমি তো নিজেকে তখন মানে কী বলবো, আমি ভাবতে পারছি না যে আমি একজন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে সিলেক্টেড হয়েছি, বারবার রেজাল্ট দেখছি। তো অবশেষে আমি এখন ট্রেনিং করছি, আমার 4 মাস হয়ে গেল। তো বহু স্ট্রাগল করেছি, তাই বন্ধুরা তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যারা চাকরির আশায় বসে আছো, তো সকলকে বলবো স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা বিকল্প কিছু নেই, কারণ এখন কম্পিটিশন দিন দিন হাই হচ্ছে, কাট অফও দিন দিন প্রচুর বেড়ে যাচ্ছে, সেই হিসেবে পড়াশোনা করতেই হবে। যত পড়াশোনা করবে ততই নিজের কোয়ালিটি বাড়বে, নিজের বুঝতে পারবে। তো সেই হিসেবে সকলকে বারবার বলছি আমি যে পড়াশোনা করো, টাইম ওয়েস্ট করো না, পড়াশোনা করলে একদিন সাফল্য আসবেই এবং সেদিন তুমি নিজেই বুঝতে পারবে। আরেকটা কথা, যেটা এই সমস্ত কিছুর পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হলেন মা বাবা, নিজের ফ্যামিলি, তাছাড়া আর কেউ নেই। নিজের ফ্যামিলি ছাড়া কিন্তু নিজের কষ্ট, তার সন্তানের কষ্ট কেউ বুঝবে না, একমাত্র বাবা মাই বোঝে। তো আমার এই সাফল্যের পিছনে তাদের অবদান সত্যিই অনেক বেশি। আমার বাবা একজন সবজি বিক্রেতা, তার সাথে চাষ করেন। তো আমার বাবা বহু পরিশ্রম করে আমাকে এতদূর নিয়ে এসেছেন, সেই হিসেবে আমিও অনেকটা হতাশ হয়ে গেছিলাম যে আমি কী করবো, আমার বাবাকে তো কিছুটা হলেও হেল্প করতে হবে। তো বহু কষ্ট করে বাড়িতে ছিলাম, আজকে এই সাফল্য এসছে, অনেক খুশি, অনেক ভালো লাগছে, বাড়িতে হেল্প করতে পারছি, বাবা মাকে হেল্প করতে পারছি। আজ একদিন গ্রামের মানুষরা আমাকে অনেক কিছু বলেছে, সেটা সহ্য করেছি, কিন্তু আজকে গ্রামের মানুষরা অন্য কথা বলছে, বাবা মাকে সম্মান দিচ্ছে, আমাকে সম্মান দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরও একদিন এই জয় আসবে, আমি গ্যারান্টি দিতে পারি, তোমরা এগিয়ে যাও। আর কিছু বলবো না, এটাই ছিল আমার স্ট্রাগল লাইফ, বহু স্ট্রাগল করেছি, ভবিষ্যতে আরও স্ট্রাগল করব। থ্যাংক ইউ বন্ধুরা, অল দ্য বেস্ট। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, তার সাথে সাবস্ক্রাইব করে দেবে।